খুব দুঃখের খবরের মধ্য দিয়ে শুরু হচ্ছে আজকের পর্বটি। অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণার মধ্যে হাহাকার করছে পুরো চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষজন। আজকের এই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অ্যানালিসিস বা রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি, আজকের পর্বটা অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক হতে চলেছে। তো আজকের অভ্রের যে বিষয়টা, সেটা কিন্তু মৃত্যুর খবর দিয়ে প্রকাশ পেয়েছে। তো আজকের পর্ব শুরু হতে হতেই আমরা দেখতে পেয়েছিলাম সুদীপা পৌঁছে গিয়েছিল তার মানে নিজের গ্রামের বাড়িতে, নিজের বাবার সেই বাড়িতে, এবং সেখানে ঢুকে প্রত্যেকটা স্মৃতি সুদীপার মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দিয়েছিল। তখন সেখানে পিসিমণি বলছিল, তোমার কি দরকার না দরকার সেগুলো নিয়ে নাও, নিয়ে নাও দিদিমণি, তুমি এখান থেকে নিয়ে নাও। কিন্তু সুদীপা বলেছিল, পিসিমণি আমাদের কি মনে হয় না যে এখানে তো সুন্দর ধরা পড়ে গেছে, তাহলে সুন্দর যখন ধরা পড়েছে তখন আমরা তো এখানে থেকে যেতে পারি। তখন পিসিমণি বলতে লাগে যে তোমার তো বিয়ে হয়েছে, সেক্ষেত্রে তোমার এখানে থাকার কোনো মানেই হয় না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, না আমার বিয়ে হয়েছে তাই কী হয়েছে, আমরা দুজন দুজনকে কথা দিয়েছি কেউ কাউকে নিয়ে কোনো রকমের আশা করব না, কোনো রকমের প্রত্যাশা আমরা করব না, সেক্ষেত্রে আমি এখানেই থেকে যাব। কিন্তু পিসিমণি বোঝাতে লাগে, না সুদীপা তোমার ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে, তোমার যে মানুষটা তোমাকে বিয়ে করেছে সেই মানুষটার বাড়িতে তুমি বোঝা মনে করো না, সে তোমাকে যত্ন করছে, সে তোমাকে আপ্যায়ন করছে, তুমি ওরকমটা ভেবো না। কিন্তু সুদীপা শুনতে চায় না, সে এখানে থেকে যাওয়ার জন্য নানান রকম বাহানা করতে শুরু করে দেয় এবং পিসিমণি বারবার বোঝাতে শুরু করে দেয়। কিন্তু সুদীপা বলতে লাগে, না আমাকে বড় ডাক্তার হতে হবে, আমার বাবার স্বপ্নটাকে পূরণ করতে হবে। বাবার এই বাড়িতে কতটা স্মৃতি, কতটা মানে স্মৃতি আমার পাতাগুলোকে একেবারে এলোমেলো করে দিচ্ছে, আমার মনের পাতা, মনের খাতাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে। বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিকোয়েন্স আমার মনে পড়ছে। না, বাবাকে যদি জীবন্ত রাখতে হয়, বাবাকে যদি সেইভাবে রাখতে হয়, তাহলে বাবার প্রত্যেকটা স্বপ্নকে আমার পূরণ করতে হবে, প্রত্যেকটা স্বপ্নকে আমার পূরণ করতে হবে। এই বলে সুদীপা মনের খাতায়, মনের পাতায় আবারও কিন্তু ভাসাতে লাগে, না বাবা আমি তোমার দেওয়া কথাটা রাখবো, আমি বড় ডাক্তার হব, আমি বড় ডাক্তার হব, আমাকে বড় ডাক্তার হতেই হবে। এই বলে কিন্তু সুদীপা নিজের মনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা তো কান্নার মধ্যে ভেঙে পড়েছে। আর এদিক থেকে একটা মানুষ এসে, মানে ওই দিক থেকে কাজের লোকটা এসে বলতে লাগে যে অভ্র দাদাভাই বাড়ি এসছে, অভ্র দাদাভাই বাড়ি এসছে। আর এমন কথা শুনতেই কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে ওঠে, প্রত্যেকটা মানুষ আনন্দে আনন্দিত হয়। বড় মা থেকে শুরু করে আম, আদিত্যের মা থেকে শুরু করে এদিকে অংশু, প্রত্যেকে কিন্তু খুব আনন্দে আনন্দিত হচ্ছে। আর আদিত্যের কথা তো ছেড়েই দিলাম, আদিত্যও কিন্তু খুব খুশি হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সেখানে এসছে সৈকত, সৈকত এসে একেবারে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে রয়েছে। তখন সেখানে আদিত্যের বাবা বলছে, কি ব্যাপার তুমি এসেছো, তা বলো না আমাদের ছেলে কোথায়, অভ্র কোথায়, অভ্র কোথায়, বলো, তোমাকে তো একটা প্রশ্ন করা হচ্ছে। এদিকে আদিত্য প্রশ্ন করতে লাগে, হ্যাঁ দাদাভাই কোথায়, বলো না দাদাভাই কোথায়। এদিকে আদিত্যের বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, তুমি প্রশ্নের জবাবটা দাও, জবাবটা দাও। এদিকে তখন আদিত্য আর সহ্য করতে না পেরে একেবারে সৈকতের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার গাটা ধরে নাকড়া জাগড়া দিতে লাগে আর বলতে লাগে, আরে দাদা ভাই কোথায়, আমার বড়দা ভাই কোথায়, বড়দা ভাই কোথায়। তখন সেখানে সৈকত প্রচণ্ড চিৎকার করে উঠে বলতে লাগে, আদিত্য ইজ মিসিং, আদিত্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আদিত্যের বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কিন্তু বড় মা এখনো পর্যন্ত নিজের সমস্ত এনার্জি, সমস্ত রিসোর্সটাকে ধরে রেখে দিয়েছে এবং সেখানে একেবারে আদিত্যর দিকে এগিয়ে যায় আর বলতে লাগে, বড়দা ভাই বলছিস তাই না, আমার ছেলে কখনো মিসিং হতে পারে না, তুই কি বলছিস, এসব এসব হতেই পারে না। এই বলে সৈকতের কাছে গিয়ে বলতে লাগে, সৈকত তুমি বলো বাবা, আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা কোথায়, তুমি তো এসেছো সৈকত, তুমি কিন্তু পুজোর সব কটা দিন আমাদের বাড়িতে থাকবে এবং আমার ছেলেটা কোথায় গেছে সেটা তুমি আমাকে বলো। কিন্তু ওদিক থেকে অংশু বলতে লাগে, আরে বৌদি তুমি শুনতে পেলে না, শুনতে পেলে না, আমাদের ছেলেটা মিসিং, আমাদের ছেলেটা আর কোনোদিন ফিরে আসবে না। এই বলে কিন্তু অংশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেখানে কান্না কান্না রব করতে শুরু করে দেয়। আর এত কান্না কাঁদছে দেখে সেখানে বড় মা এগিয়ে আসার বলতে লাগে, অংশু তুমি কি বললে, অংশু তুমি এটা কি বললে, আমার ছেলে কখনো মারা যেতে পারে না, এই কদিন আগে ছেলেটার বিয়ে হয়েছে। এই বলে কিন্তু সে মনের খাতায়, মনের পাতায় ভাসাতে লাগে। আর এদিকে তো আমরা দেখতে পাচ্ছি পরমা, সে তো মনের প্রত্যেকটা স্মৃতিতে উল্টাতে থাকে, পাল্টাতে থাকে। কিছুদিন আগে তারা কিভাবে বিয়ে করেছে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু পরমার মনের মধ্যে, মনের খাতায়, মনের পাতায় ভাসতে শুরু করে দিয়েছে। পরমা কিন্তু সেই বিষয়টা নিয়ে জুড়ে রয়েছে। আর এদিকে বড়মা বারবার কিন্তু অংশুকে বলছে, অংশু তুমি থামো, তুমি বুঝতে চাচ্ছ না, বোঝার চেষ্টা করছো না, আমার ছেলে মরতে পারে না অংশু, আমার ছেলে মরতে পারে না। কিন্তু অংশু বলতে লাগে, কি বললে বুঝতে পারো না, আমাদের ছেলেটা আর ফিরবে না, মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। এদিকে
প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হাহাকার রব পড়ে গেছে, প্রত্যেকটা মানুষ হাহাকার করছে। তখন সেখানে বড় মা আবার একটা ভেলকি দেখিয়ে সৈকতকে ডেকে নিয়ে আসার বলতে লাগে, সৈকত দেখো না, এই জায়গাটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর ২৫০ বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয়, এবং সেই পুজোতে এই জায়গাটায় কিন্তু আমাদের একটা প্রতিমা থাকে, আর আমার প্রতিমার গলায় কিন্তু মালাটা কে দেয়? আমার বড় ছেলে দেয়, চৌধুরী বাড়ির বড় ছেলে দেয়, চৌধুরী বাড়ির বড় ছেলে। আমার ছেলে কখনো মরতে পারে না, কুষ্টিতে লেখা আছে চৌধুরী বাড়ির ছেলেরা সবসময় কিন্তু দীর্ঘজীবী হয়, দীর্ঘজীবী হয়। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি আদিত্য আবার সৈকতকে নিয়ে বলতে লাগে, সৈকত তুমি কি খবর দিচ্ছ? তুমি কি একবারও ভালো করে বুঝে সুঝে দেখছো? চলো আমি বিষয়টাকে আবার খতিয়ে দেখবো, আবার কিন্তু বিষয়টা খতিয়ে দেখবো। কিন্তু সৈকত বলতে লাগে, আরে আমি কি বললাম বুঝতে পারলে না? আমরা তো সেটাই আভাস দিচ্ছি, আমি যেটা বললাম সেটাই সত্যি। তুমি কোথায় খুঁজবে, কোথায় যাবে, কার কাছে যাবে? আরে তোমার দাদাভাই মিসিং হয়ে গেছে, মিসিং মিসিং। আর এমন কথা শুনতেও কিন্তু প্রত্যেকটা মানুষের চোখ একেবারে লাল হয়ে যায়, কেউ আর কিছুই বুঝতে পারছে না। এদিকে সৈকত প্রচন্ড জোর গলায় বলতে লাগে সে মিসিং, সে তাকে আর পাওয়া যাবে বলে আমাদের মনে হয় না। বাড়িতে প্রত্যেকটা মানুষের মধ্যে কান্নার রোল খেয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কেঁদে হাহাকার করছে, তাদের কান্না আর থামতে চাইছে না, প্রত্যেকটা মানুষ কান্নায় কাটি করে লাগছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অংশু বারবার বলছে ছেলেটার কদিন আগে বিয়ে হলো, এখনো পর্যন্ত ফুলসজ্জা পর্যন্ত করতে পারলো না, সেই ছেলেটা আমাদের থেকে এইভাবে হারিয়ে গেল। না না, এ হতে পারে না, না এ হতে পারে না। এই বলে কিন্তু প্রত্যেকটা মানুষ মনের খাতায় মনের পাতায় সেই অভ্রের ছবিটা একেবারে আঁকতে শুরু করে দেয়। কেউ আর নেই। এদিকে বড় মা একটু শান্ত ছিল, বড় মা এইবার ভেঙে পড়তে শুরু করে দেয়, প্রচণ্ড কান্নায় কাঁদতে শুরু করে দেয়, এবং মাটিতে লুটোপুটি খেতে খেতে প্রচণ্ড কান্নাকাটি করছে। না না না, আমার এই ক্ষতি কি করে হলো, আমার এই ক্ষতি কি করে হলো, আমার ছেলেটাকে ছাড়া আমি কি করে বাঁচবো? চৌধুরী বাড়ির বড় ছেলে আর মরতে পারে না, মরতে পারে না। এদিকে আদিত্য বলছে, বড় মা তুমি শান্ত হও, শান্ত হও একটু, আমি বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করছি, আমি দেখছি বিষয়টাকে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু বড় মার কান্না আর সহ্য হচ্ছে না, বড় মা প্রচন্ড চিৎকার করে করে মাটিতে লুটোপুটি খেতে খেতে, মেঝেতে লুটোপুটি খেতে খেতে কান্নাকাটি করছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বলছে, না আমাকে এটা দেখতে হবে, আমাকে এই বিষয়টা খতিয়ে দেখতে হবে। এদিকে অংশু বলছে, কি রে তুই কি খতিয়ে দেখবি? আরে তো সৈকত যেটা বললো সেটাকে তুই মানবি না, সেটাকে বোঝ। কিন্তু আদিত্য বলতে লাগে, না আমি বুঝবো না, এখনো পর্যন্ত আমরা প্রমাণ হাতে পাইনি যে দাদা মারা গেছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ খতিয়ে দেখতে হবে, আমাদের প্রমাণ সব খতিয়ে দেখতে হবে। এবং সে বড় মার কান্না আর সহ্য হচ্ছে না। এদিকে তখন আদিত্য বড় মার কাছে এগিয়ে যায়, গিয়ে বোঝাতে লাগে, বড় মা তুমি চুপ করো, তুমি শান্ত হও, একটু শান্ত হও, আমি দেখছি বিষয়টাকে ম্যানেজ করা যায় কিনা। কিন্তু বড় মা আর কান্নাকাটি করতে, মানে কান্নাকাটি আর থামাতে চাইছে না, প্রচণ্ড বেগে কান্নাকাটি করছে, অভ্র অভ্র বলে প্রচণ্ড চিৎকার করতে লেগেছে। এদিকে তখন আদিত্য সৈকতের কাছে গিয়ে বলতে লাগে, সৈকত তুমি তোমার চলো, আমরা যাই, চলো খুঁজে আনি। কিন্তু সৈকত বলতে লাগে, আরে বাবা তুমি কি পাগল হয়েছো? কোথায় গিয়ে খুঁজবে, কোথায় গিয়ে খুঁজবে আদিত্য, তুমি কোথায় গিয়ে খুঁজবে? তখন সেখানে আদিত্য বলতে লাগে, ঠিক আছে আমি একটু ফোন করছি, ফোন করে দেখছি তোমাদের ডিপার্টমেন্টে কোথাও আমি কল পাই কিনা। এই বলে সৈকত চেষ্টা করতে লাগে, কিন্তু আদিত্য চেষ্টা করতে লাগে, কিন্তু কোনোভাবে ফোনে কিন্তু কানেক্ট করতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গ্রামের রাস্তার মধ্যে একটা ছেলে হঠাৎ করে ফুটবল খেলতে খেলতে বলটা যেই না বাড়ি, মানে জলের ধারে চলে এসছে, সেখানে একটা মানুষ পড়ে রয়েছে, বড় মানুষ। তখন সে চিৎকার করে মানুষজন ডাকে, এবং মানুষজন এসে বলতে লাগে, একটা বডি পড়ে রয়েছে, তো বডিটা বেঁচে আছে কিনা মনে হচ্ছে না তো, এই চলো চলো ধরাধরি করে নিয়ে যায়। এই বলে তারা কিন্তু ধরাধরি করে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা ঘরের মধ্যে কিন্তু তার বাবার ফাইলগুলোকে একে একে চেক করছে, একে একে কিন্তু প্রত্যেকটা ফাইলকে চেক আপ করতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পিসিমণি এসে বলতে লাগে যে, তোমার সব কাগজপত্র নেওয়া গোছানো কমপ্লিট হয়ে গেছে তো, তাহলে আমরা আজ এখান থেকে রওনা হয়ে যাই। কিন্তু সুদীপা বলতে লাগে, না গো পিসিমণি, আজকের রাত্রে এখানে থেকে গেলে হয় না, আজকে তো মন্দিরে আরতি হবে, তাহলে আমরা এখানে থেকে যাই, আমরা এখানে থেকে যাই। কিন্তু পিসিমণি কিছু একটা তো হবে আমার মনে হচ্ছে, কেন বলো তো আমার ডান চোখটা লাফাচ্ছে। তখন সেখানে পিসিমণি বলতে লাগে, তাহলে তোমার তো এখানে থাকা উচিত নয়, আমাদের এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কিন্তু সুদীপা বলতে লাগে, না আমি এখান থেকে বেরিয়ে যাব না, আমি এখান থেকে একদমই বেরিয়ে যাব না, আমাকে আমি একটু মন্দির থেকে ঘুরে তারপরে আসবো। এমন সময় সুদীপা অন্যদিকে তাকালে একটা অনাথ আশ্রমের একটা কাগজ ছিল সেখানে রাখা। সেই কাগজটা হঠাৎ করে পিসিমণি কিন্তু নিজের হাতের মধ্যে, মানে পিছনে লুকিয়ে ফেলে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, কি কোন কাগজটা লুকালে? তখন সেখানে পিসিমণি বলতে লাগে, আরে ওসব কিছু না, একটা খারাপ কাগজ, বাজে কাগজ, সেটা আমি হাতের মুঠোয় নিয়ে নিয়েছি, তোমার দরকারি কাগজের মধ্যে ওটা ছিল তো, জঞ্জাল টাইপের, ওই জন্য ওটা নিয়ে নিয়েছি। এদিকে সুদীপা তেমন কিছু করে বুঝতে পারেনি, কিন্তু সুদীপা মনের খাতায় মনের পাতায় ভাসাতে লাগে, আজকে আমি মায়ের কাছে যাব, মায়ের আশীর্বাদ নিয়ে আমি এখান থেকে তবেই যাব। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সৈকত আদিত্য ফোন করছে, কিন্তু ফোনে কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক পাচ্ছে না, কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। কিন্তু সেই পরবর্তী সময়ে একটা নেটওয়ার্ক পেলো, এবং সেখান থেকে কলে জবাব আসলো। তখন আদিত্য বলতে লাগে, ঠিক আছে আপনারা যতটা দ্রুত সম্ভব এটাকে রিভিউ করার চেষ্টা করুন, আপনারা খোঁজার চেষ্টা করুন, ফোর্স পাঠিয়ে দিন, তাহলে খুব দ্রুত আমাকে রেজাল্টটা জানাবেন। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি বড় মা প্রচণ্ড উদ্বেগ নিয়ে প্রচণ্ড রাগ উগরে দিতে থাকে ওই মেয়েটার জন্য। আদিত্য যে মেয়েটা নিয়েছে সুদীপা বলে ওই মেয়েটা আসার পর থেকে আমাদের বাড়িতে এত রকমভাবে অশান্তি সৃষ্টি হয়েছে। এদিকে সুনন্দা বলতে লাগে, না গো বৌদি তুমি কি বলছো সবগুলো, ওর জন্য কেন এমনটা হবে, ওর জন্য এসবগুলো হয়নি। এদিকে তখন কথা ধরে আদিত্য আর বলতে লাগে, বৌদি বড় মা তুমি কেন এমনটা বলছো? আরে আমি তো নিয়ে এসেছি বাড়িতে, সে তো এখন বাড়িতে নেই, তাহলে তার জন্য যে আমাদের বড়দা ভাই এরকম হারিয়ে গেছে বা মিসিং হয়ে গেছে, এটা তো তার উপর জন্য নয়। কিন্তু সেখানে
বড়মা প্রচণ্ড উদ্বেগ নিয়ে প্রচণ্ড রকমের রেগে একেবারে সামনের দিকে এগিয়ে যায়। তখন আদিত্য বোঝাতে শুরু করে দেয়, বড়মা তুমি বিশ্বাস করার চেষ্টা করো, বড়মা তুমি বিশ্বাস করার চেষ্টা করো, ওরকমটা হতে পারে না, ওরকমটা হয় না। কিন্তু সেখানে বড়মা বলতে লাগে, ও তোর খুব গায়ে লেগেছে না, তোর খুব গায়ে লেগেছে, আমি কথাটা বললাম বলে খুব গায়ে লেগেছে। এদিকে সুনন্দা এগিয়ে আসার বলতে লাগে, বৌদি তুমি বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, আরে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আমাদের ছেলেটা এরকমভাবে হারিয়ে যেতে পারে না, তাই বলে এর মাঝখানে দাঁড়িয়ে ওই মেয়েটাকে তুমি দোষারোপ করো না, দোষারোপ করো না। তখন সেখানে বড়মা বলতে লাগে, ও তোরা তাহলে এইসব বিষয়গুলো নিয়েছিস তাই তো, ওদের কথা বললে তোদের গায়ে লাগছে তাই না, আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, আমি পরিষ্কার বুঝতে পারছি যে তোরা এর মধ্যে কিন্তু অনেক রকমের প্রতিকূলতা সৃষ্টি করেছিস। এদিকে বড়মা মানে সুনন্দার উপরে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। এদিকে কিন্তু অংশু একেবারে তার হাত ধরে টেনে নিয়ে আসে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ কান্নাকাটির মধ্যে ডুবে রয়েছে এবং পরমা নিজের মনের খাতায় মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দিয়েছে যে মানে আদিত্য অভ্র বাড়ি থেকে চলে যাওয়ার পরে পরবর্তী মুহূর্তে চলে যাওয়ার সময় কি কি বলে গিয়েছিল প্রত্যেকটা বিষয় কিন্তু তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দিয়েছে। এদিকে বড়মা কেঁদে যার হয়ে যাচ্ছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুনন্দা বারবার বোঝানোর চেষ্টা করছে। এদিকে তখন আদিত্য বলছে, বড়মা তুমি কেন বারবার ওই মেয়েটাকে দোষারোপ করছো? এদিকে তখন সুনন্দা বলতে লাগে, আরে ওই মেয়েটাকে শুধু দোষারোপ করছো কেন? আরে তোমার ছেলের যে বউটাকে নিয়ে এসছো তার জন্য তো এমনটা হতে পারে, তার উপরে তো তুমি কোনো রকমের দোষারোপ করছো না। আর এমন কথা শুনতে কিন্তু অংশ এগিয়ে আসার বলতে লাগে, সুনন্দা তুমি কি বলছো, এটা কি বলছো, আমার বৌদির ওপরে কথা বলছো, এই বলে একটা চড় মারতে যায়। আর যখনই হাতটা উঁচিয়ে ধরেছে তখন আদিত্য তার বাবার হাতটাকে ধরে নেয়। তখন সেখানে অংশু বলতে লাগে, তুই আমার হাত ধরলি, এই তুই আমার হাত ধরলি। তখন সেখানে আদিত্য বলতে লাগে, বাবা এখানে সবাই ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে, মায়ের সন্তানরা দাঁড়িয়ে রয়েছে, তাই আমাদের সামনে মায়ের গায়ে হাত দেবে না। আর মেয়েটাকে তো আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, সেক্ষেত্রে মারার হলে তুমি আমাকে মারো, তবে এখন কিন্তু ওইসবগুলো নিয়ে কথা বলার সময় নয়। বড় মার মাথা খারাপ হতেই পারে, মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এখন কিন্তু ওইসব বিষয়গুলো নিয়ে ফোকাস করলে হবে না, আমাদের এখনো অভ্র দাদা ভাইয়ের কথা ভাবতে হবে, তাই তোমাকে এইসবগুলোকে না নিয়ে ভাবে আমাদের দাদা ভাইয়ের কথা ভাবা উচিত। এই বলে কিন্তু সেই বিষয়টাকে ম্যানেজ করে দেয়। এদিকে তখন আদিত্য বলতে লাগে, বড় মা তুমি কান্নাকাটি করো না, আমি বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা কিন্তু মন্দিরে পৌঁছে গেছে এবং মন্দিরে গিয়ে কিন্তু সে মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়ে, ঠাকুর আমাদের মন থেকে আমাদের সবার মনে কিন্তু আনন্দ এনে দাও, আমাদের সবার মন খারাপটাকে দূর করে দাও, আমাদের মনের কষ্টটাকে লাঘব করে দাও। এই বলে ঠাকুরের কাছে যখন প্রার্থনায় ব্যস্ত হয়ে রয়েছে, পিছন ফিরে দেখে সেখানে কিন্তু ওই একটা মানে সেই অভ্রের যে বডিটা, সেই বডিটা নিয়ে সবাই মিলে এখানে হাজির হয়েছে। তখন সেখানে সুদীপা ফিরে তাকিয়ে সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, কে রে বাবা? তখন সেখানে ওই মানুষগুলো বলতে লাগে, আসলে আমরা আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ তো, সেক্ষেত্রে এখানে নিয়ে এসেছি, ওই পাড়ের ধারে পড়েছিল, প্রচণ্ড জখম হয়ে গেছে। তখন সুদীপা বিষয়টাকে চেক করে বলতে লাগে, এখন তো প্রাণ আছে, এখনো তো প্রাণ আছে, এই তোমরা যাও একটা ভ্যানের ব্যবস্থা করো, একটা ভ্যানের ব্যবস্থা করো। এদিকে মানে পিসিমণিও কিন্তু প্রচণ্ড রকমের উদ্বেগ প্রকাশ করছে। আরে সুদীপা কি করতে হবে বলো না। তখন সুদীপা বলতে লাগে, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন এখানে মাঠে মারা যাবে, আমাকে এখানে চিকিৎসা করতে হবে, এবং সবাই মিলে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে সেই ভ্যান দেখার জন্য। এদিকে সুদীপা কিন্তু নিজে আস্তে আস্তে করে একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিতে থাকে এবং নিজের মানে আঁচলটাকে কেটে ভালো করে বাঁধতে শুরু করে দেয়। জলের অবস্থা, জল খোঁজাখুঁজি করছে কিন্তু জল কোথাও পাচ্ছে না। তখন সে কি করে, সামনের দিক থেকে এগিয়ে গিয়ে ঠাকুরের কাছ থেকে ঠাকুরের সামনে থেকে জলটা নিয়ে তাকে মুখে টুকে ছিটিয়ে দেয় এবং পিসিমণিকে পাশে বসিয়ে নিয়ে পিসিমণিকে পাশে বসিয়ে নিয়ে তার করে কিন্তু প্রদীপের আলোয় মানে ঠাকুরের কাছ থেকে একটা প্রদীপ নেয় এবং সেই প্রদীপটাকে নিয়ে ঠাকুরকে বলতে লাগে যে, আমি এই প্রদীপটা নিচ্ছি মা, তোমারই তো সন্তান সবাই, সেক্ষেত্রে একটা সন্তানকে তুমি বাঁচিয়ে দাও, এই বলে প্রার্থনা করতে লাগে এবং সেই আলোর যে ভাবটা আর কি, গরম ভাব, সেই ভাবটা কিন্তু দিতে থাকে আদিত্যের মুখে চোখে। আর এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় এবং সুদীপা প্রচণ্ড রকমের ঠাকুরের কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়ে। তো আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে আমরা তো মোটামুটি একটা আভাস পেয়ে গেছি, তবুও আমাদের ইমাজিনেশন দীপা কিন্তু এখনো চিনতে পারেনি, সুদীপা কিন্তু এখনো চিনতে পারেনি যে এটাই অভ্র চৌধুরী। সে কিন্তু বোঝার চেষ্টা করেছে, খোঁজার চেষ্টা করেছে কম বেশি, কিন্তু এখন যে একেবারে হাতের মুঠোয় চলে এসেছে অভ্র চৌধুরী, এটা কিন্তু আমরা এখনই পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তো এই যে বিষয়টা ঘটলো যে সুদীপা অভ্রকে নিয়ে বাড়িতে ফিরবে, ঠিক আছে, বাড়িতে ফেরার পরবর্তী মুহূর্তে বড়মা কি সুদীপার উপরে আবার সদয় হয়ে সুদীপাকে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত ভুল, সমস্ত হিংসাত্মক মনোভাব কি শেষ করে দিয়ে আবারও কি ভালোবাসার নজরে দেখবেন, নাকি এর মধ্যে আবারও নতুন কোনো মানে সাসপেন্স আসতে চলেছে, বা কুন্তলা আরও কি কোনো ষড়যন্ত্র করবে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর সিরিয়াল অ্যানালিসিস কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সিরিয়াল অ্যানালিসিস কেমনভাবে করা উচিত বা রিভিউটা আমি কেমনভাবে করবো, যদি তোমাদের ইমাজিনেশন থাকে, মানে ইমাজিনেশন বলতে তোমরা কেমনটা চাও অ্যাকচুয়ালি, যদি বলো অবশ্যই সেভাবে আমি করার চেষ্টা করব। সো তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার দেখা হবে।